রেস্টুরেন্টের থেকে আমি বাসায় কিভাবে আরবিদের জন্য চিকেন শর্মা বানাই এবং সাথে রুটি কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা আমি চিকেন শর্মা বানাবো। তো এই শর্মাটা আমি আমার মতো করে বানিয়ে থাকি। যেদিন আমি প্রথম বানাই তো ম্যাডামরা খেয়ে তো অনেক বেশি প্রশংসা করছে। এখন মাঝে মাঝেই আমার এই শর্মাটা আমার বানাতে হয়। ইভেন শর্মার যে রুটিটা সেটাও আমি নিজে বানাই। তো আজকেও আমি শর্মা বানাচ্ছি। প্রথমে এই যে রুটির এই যে ইগুলো কেটে নিলাম, লিচিগুলো এখন সুন্দর করে গোল করে নিলাম। তারপরে হাতের সাহায্যে আমি এই রোলগুলো করে নিব গোল গোল করে। দেখেন এইভাবে যদি আমি প্রত্যেকটা করে নেই তাহলে রুটিগুলো বানাতে মানে খুব সহজ হবে। 2-3টা বেলা দিলেই রুটি খুব সহজে বেলে যাবে আর খুব দ্রুত হবে। তো সবসময় আমি রুটিটা এভাবে বানাই। আমি আমাদের বাংলাদেশে দেখেছি যে যখন চালের রুটি বানাই তখন কিন্তু এইভাবে করে নেয় অনেকে, আবার অনেকেই করে না, কিন্তু আমি এইভাবে করে নেই। এইভাবে করে নিলে আমার কাছে মনে হয় রুটিটা খুব তাড়াতাড়ি বেলা হয় আর খুব দ্রুত বানানো হয়ে যায়। তো আমি সব লিচিগুলো কেটে নিলাম। এখন আমি আম, কি অন্যান্য কাজগুলো যে সাইডে আমি অনেক কিছু করতেছি, আর শর্মা বানাতে যা যা লাগবে আমি সব কিছুই এই করতেছি। তারপরে তো আমি চুলার মধ্যে এক চুলায় আলু ফ্রাই করতে আমি দিয়ে দিছি। ওখানে আলু ফ্রাই হচ্ছে, কারণ শর্মাটা বানালে ভিতরে আলু ভাজাটাও দিতে হবে। দিলে শর্মার স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো সবসময় আমার বাসায় এই শর্মাটা বাইরে থেকে কিনে নিয়ে আসতো, কিন্তু সস টস বা রেস্টুরেন্ট থেকে যখন কিনে নিয়ে আসতো তখন ওরা সস দেয় আরও অনেক কিছু দিয়ে বানায়। তো ওইটা আমার ম্যাডামের বাচ্চারা খেতে পছন্দ করে না। ওরা সস তারপরে যে কোনো কেচাপ এগুলো পছন্দ করে না। আমারও ভালো লাগে না, একদম কেমন জানি টক টক বানায় ফেলে স্যান্ডউইচগুলো। তো যখন আমি একদিন আমার ম্যাডামকে বললাম যে এটা আমি শর্মা বাসায় নিজে বানাতে পারি, তখন আমার ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে বানাও, দেখি যে কেমন হয়। তো যেদিন আমি প্রথম বানাইছি, বানানোর পরে ওরা তো সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আর আমার ম্যাডামের যে পিচ্ছি মেয়েটা আছে, তো ও এই শর্মা একটার যখন রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসতো তখন একটা খাইতো, আর আমি বাসায় বানানোর পরে এখনও দুইটা স্যান্ডউইচ খাই শর্মা। তারপরে আমি এই যে এয়ার ফ্রায়ারে মুরগি ফ্রাই করতে দিছি। মুরগিটা আমি সকালে মশলা দিয়ে মাখাইয়া ফ্রিজে রেখে দিছিলাম। আর অনেক আপুরা আমাকে অনেক দিন আগে কমেন্ট করছিলেন যে এই এয়ার ফ্রায়ার দিয়ে মুরগি ফ্রাই করলে অনেক বেশি ভালো হয়। তো আমার বাসায় এয়ার ফ্রায়ার আরও অনেক দিন আগের থেকেই হচ্ছে আছে। যেমন ধরেন আমাদের বাংলাদেশে কিন্তু এই এয়ার ফ্রায়ারটা কিন্তু এখন অ্যাভেলেবেল। তখন কিন্তু এই এয়ার ফ্রায়ার আমাদের বাংলাদেশেও বের হয় নাই, তখন আমার ম্যাডাম এটা কিনে নিয়ে আসছে। কিন্তু আমি এটা ব্যবহার খুব কম করি, কেননা ওইটাই যদি আমি মুরগি ফ্রাই করি আমার কফিলে খেতে পছন্দ করে না। কারণ উনি উনি বলে যে এটা শক্ত লাগে ওনার কাছে, মুরগি ওনার কাছে ভালো লাগে না নাকি, এজন্য আমি ওইটাতে বেশি করি না। তো আজকে যেহেতু শর্মা বানাবো ভাবলাম যে চুলার মধ্যে এই প্যারাটা না নিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দেই, তাহলে খুব সহজে ওখানে হয়ে যাবে, ঝামেলা মুক্ত। আর এদিকে আমি রুটিগুলো বানাই নিচ্ছি, ওইদিকে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখেন রুটিটা খুব সহজে আমার বেলা হয়ে গেল এইভাবে আমি। আর আচ্ছা, আমি কিভাবে এই রুটিটার আটাটা আমি করছি, মাখছি, সেটা আমি বলে দিচ্ছি। এই আটার মধ্যে পরিমাণ মতো আটা নিতে হবে। তারপরে এর মধ্যে গুঁড়া দুধ আর লবণ, তারপর ঠান্ডা পানি দিয়ে আমি যে আমার বাসায় যে আটা মেকার আছে ওইটা দিয়ে আমি আটাটা মথে নেই, কারণ আমার হাত দিয়ে মথতে হয় না। আমার বাসার এখন বর্তমানে অনেক কাজই আমার জন্য সহজ হয়ে গেছে, যেগুলো আমার জন্য খুব কঠিন ছিল আগে। যেমন এই আটা মথতে গেলে আমার হাত দিয়ে অনেকই করতে হতো। এখন তো আমার ম্যাডাম যখন থেকে ওই আটা মেকারটা এনে দিছে ওইটাতে আমি মেক করি, অনেক সুবিধা হয় আমার। তো আমি এই দেখেন রুটিটাও সুন্দর মতো ভেজে নিলাম। এইভাবে আমি সবগুলো রুটি বানাবো আর ভাজবো, একটা করে আমি বানাবো আর একটা করে আমি চুলায় দিয়ে ভাজবো, এরকম করব। তো আমি ক্যামেরাটা ভালো মতো সেটিং করে নিছি যে যাতে করে আমি ক্যামেরা ধরে না রাখতে হয়, এদিকে আমার কাজগুলো হয় আর এদিকে আমার ভিডিও সুন্দরভাবে করা হয়। তো আর ওইদিকে ফয়সাল কি সুন্দর ঘুরতেছিল, আমি যতক্ষণ রান্নাঘরে ছিলাম ও অনেক খুশি ছিল, কেননা ফয়সালের পছন্দের খাবার আমি আজকে বানাচ্ছি। ও ও যেদিন আমি ওর পছন্দের খাবার বানাই ও অনেক খুশি হয়, ও অনেক আনন্দ করে ওই দিন। তো ওই যে আলু ভাজতেছি, আলুর এই ভাজাটা ও অনেক বেশি পছন্দ করে, এই জন্য ও অনেক খুশি লাফাইতেছিল।
তারপরে আমি তো রান্নাঘরে এসি ছেড়ে নিছি, কেননা এখন যদিও বিকেল, আমি এসি ছাড়া রান্নাঘরে কাজ করা যাচ্ছিল না। তাপমাত্রা এখন বিকেলবেলাও 35 ডিগ্রি, এর জন্য এসিটা ছেড়ে নিছি। আর খুব শব্দ হচ্ছিল, তাহলে ফয়সালের সাউন্ডগুলো আপনাদেরকে শোনাইতাম যে ও কতটা হ্যাপি কেমন করতেছিল। তারপরে এই তো আমার আলু ভাজাও হয়ে গেছে, এক ধাপ আরেক ধাপ দিব, কারণ অল্প অল্প দিছি, এতে করে ভাজা খুব সহজে হবে। আর একসাথে অনেকগুলো দিলে দেখা যাচ্ছে ভাজা ভালো হয় না, অল্প অল্প দিলে ভাজাগুলো সুন্দর মচমচে হয়। আর এটা কিন্তু রেডিমেড আলু, আবার বাসায় কিন্তু ভাববেন না যে আমি বাসায় আলুগুলো কেটে নিছি, ওরকম না, এটা রেডিমেড কাটায় প্যাকেট করে নিয়ে আসে ওরা। তারপরে এই তো আমার মুরগি দেখেন সবগুলো ফ্রাই করা হয়ে গেছে। তো এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, কেননা এই মুরগির থেকে আবার মাংসগুলো হাড়ের থেকে আলাদা করে নিতে হবে। শর্মার জন্য হাড় সহ তো আর দেওয়া যাবে না। তো দেখেন কত সুন্দর কালারটা আসছে। আর আমি মুরগির মধ্যে মুরগির যে মিক্সড মশলা আছে ওইটা দিছি, ধনিয়ার গুঁড়া দিছি, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, আর একটু ফুড কালার, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে টক দই, এগুলো দিয়ে আমি মুরগিটা সকালে মাইখে রাখছিলাম, কেননা শর্মার অনেক কাজ আছে, যেগুলো বিকেলে করতে আসলে আমার অনেক সময় লাগবে। এর জন্য আমার ম্যাডাম সকালবেলায় আমাকে বলছে যে আজকে শর্মা বানাইতে বিকেলে, এই জন্য আমি দুপুরবেলায় অনেক কাজ আমি করে রাখছিলাম যাতে করে আমার বিকেলে সুবিধা হয়। আর এখানে আমি দেখেন বড় একটা হচ্ছে প্লেটে আমি শর্মা, যে কয়টা শর্মা বানাবো প্রত্যেকের 2টা করে শর্মা, তাহলে আমরা 7 জন মানুষ, 14টা। তো 14টা শর্মার জন্য আমি এখানে মুরগির মাংস আর আলু ভাজা আমি 14 14 28টা আমি ভাগ করে নিয়েছি, যাতে করে আগে ভাগ করে নিয়েছি যাতে করে কারোরটা বেশি কম এগুলো না যায়, একদম পারফেক্টভাবে সবারটাই সমানভাবে হয়। এই জন্য আগেই আমি 14 14 হচ্ছে 28টা ভাগ করে নিছি মুরগি আর হচ্ছে আলু। তারপরে এই দেখেন আমি সুন্দর মতো পেঁচাইয়া এই স্যান্ডউইচ মেকারে দিচ্ছি। এটার আরও কাজ আছে, কাজ এখনও শেষ হয় নাই। তো স্যান্ডউইচ মেকারে দেওয়ার পরেও এটা আমি আরও কাজ করব, সেটা আমার নিজের থেকে, ওইটা ওরকম করে কি রেস্টুরেন্টে করে না, ওরা শুধু এভাবে পেঁচাইয়া তারপর স্যান্ডউইচ মেকারে দেয়, দেওয়ার পরেই হচ্ছে ওদের শর্মা বানানো হয়ে গেলো এরকম করে। আর যে বললামই তো অনেক ধরনের সস দেয় ভিতরে, এগুলো আমার ম্যাডামের মেয়েরা পছন্দ করে না, আমি নিজেও পছন্দ করি না, একদম সস টস দিয়ে ভরে ফেলায়, টক লাগে স্যান্ডউইচ খেতে। তো এই তো আমার হয়ে গেছে, আমি 2টা 2টা করে এখানে দিচ্ছি, দেখেন বানাচ্ছি আর দিচ্ছি। শুধু আছে মুরগি ভাজা আর হচ্ছে এই আলু, এগুলা দিয়ে পেঁচাই দিচ্ছি, কেননা ওই যে ম্যাডামের মেয়েরা আর কিছু খেতে পছন্দ করে না, শুধু আমার কফিলেরটা আর আমার ম্যাডামেরটা ভিতরে ওই যে জুবেন দিব, আর হচ্ছে শুধু জুবেনে দিব আর কিছু না। আর ফ্রিজে একটা সস আছে, আমার ম্যাডাম যে বৃহস্পতিবারে খাবার কিনে নিয়ে আসছিল, ওইখানে খাবারের সাথে একটা সস দিছে, ওইটা ফ্রিজে আছে, তো ওইটা দিয়ে এই শর্মা খেলে অনেক ভালো লাগবে। তো ওইটা ফ্রিজে আছে, তো এই জন্য আর ভিতরে আর কোনো কিছু দিব না, সবাই এভাবেই খাবে। আর আমারটা আমি ভিতরে কোনো কিছুই দিই না, আমারটা ওই যে এরকম করে আমার ম্যাডামের মেয়েদের মতোই হচ্ছে আমি বানাই। তো দেখেন এই আরব দেশে হচ্ছে বিকেলবেলা সবসময় এরকম হালকা খাবারই খায় ওরা, রাতে কখনোই ভাত খায় না। আমরা তো বাংলাদেশে গেলে দেখা যাচ্ছে রাতে ভাত খায় আমাদের দেশের মানুষ অনেকেই, আবার অনেকেই খায় না। তো আরব দেশের মানুষ কখনোই রাতে ভাত খায় না, সবসময় এরকম হালকা পাতলা স্যান্ডউইচ, তারপরে এই এগুলাই হাবিজাবি রুটি এগুলাই খায় ওরা, ডিম সিদ্ধ এগুলাই খায়। তো এই তো আমার এদিক দিয়া হচ্ছে বানানো প্রায় হয়ে যাচ্ছে, বানানো শেষ হলে আমার আরও কাজ আছে, ওই কাজগুলো করলে আজকে মানে রান্নাঘরে ঢুকছি আমি কয়টার সময়, 3টা 40 আমি রান্নাঘরে আসছি। আসার পরে এখন দেখেন মাগরিবের আজান এখন হয় নাই, আর কিছুক্ষণ পর আজান দিয়ে দিবে, তারপরও আমার কাজ শেষ হচ্ছে না। মানে একটা শর্মা বানাইতে গেলে অনেক কাজ, আর এটা পরিপাটি করে যখন একটা রান্না বান্না করে মানুষ, তখন কিন্তু অনেক সময় লেগে যায়। দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টে অত পরিপাটি করে রান্না বান্না করে না, কোনো রকম করে রান্না করে বাসার মতো করে কি আর রেস্টুরেন্টে রান্না করে বলেন? তো আমার ম্যাডামের মেয়েরা এগুলা খেয়ে বলতেছি কি যে আমি যদি এইরকম এই শর্মা বানাইয়া আমি যদি রাস্তায় নিয়ে বসি, তাহলে সবাই পছন্দ করে আমার থেকে খাবার কিনবে, মানে আমার হাতের এই শর্মাটা অনেক মজা। পরে আমি বলতেছি কি ওদের দুষ্টামি করে, তাহলে এক কাজ করি, তোদের বাসার কাজ ছেড়ে দিয়ে আমি খাবারের বিজনেস শুরু করে, ও মানে বাসার থেকে রান্না বান্না করে আমি রাস্তার সাইডে নিয়ে বসবো, আর মানুষ হচ্ছে
কিনা নেওয়া যাবে। যদি মনে করেন যে আমি যে আরব দেশের যে সালোনা রান্না করি ওইটা, তারপরে হচ্ছে খেপসা, তারপরে এই যে এই ধরনের এই যে পিৎজা, তারপরে এই যে ফাতায়ের, তারপরে এই যে শর্মা, এগুলা যদি আমি বানায় যদি আমি রাস্তায় সাইডে নিয়ে বসি, তাহলে সত্যি কথা যে যারা মানে আরবিরা যারা একবার খাবে আমার হাতের এই খাবারগুলো, তারা দ্বিতীয়বার ঘুরে আসবে আমার হাতের এই খাবারগুলো কেনার জন্য। ঠিক আছে? তো আমি দুষ্টামি করে ওদেরকে বলতেছি যে তাহলে তোরা আমাকে ছাইরা দে, আমি বাইরে গিয়ে খাবারে বিজনেস করি গা। এই কথা যখন বলছি তখন আমার ম্যাডামের মেজো মেয়ে আছে, ওর কথা আমি কিন্তু বলছি যে ও খুব আন্তরিক আমার সাথে। এই কথা যখন আমি বলছি, ও কি করছে, আমাকে আইসা জড়ায়া ধরছে যে না না, তোরে ছাড়বো না, তুই আমাদের এখানেই থাকবি, তোরে ছাড়বো না, এরকম করে আইসা জড়ায় ধরছে। সত্যি কথা, যখন এইভাবে আমাকে বইলা জড়ায় ধরছে না, আমার অনেক মায়া লাগছে। আমি যদিও আমার ম্যাডামের মেয়েদের প্রতি আগে অনেক রাগ করতাম যে ওরা অনেক নোংরা করে, অলসতা, অলস, মানে ওরা অনেক, যদিও আমি অনেক রাগ করতাম, ঠিক আছে, আসলেও আমি এখনও বলি আরব দেশে মানুষগুলো আসলেও অলস। যেসব বাড়িতে দেখবেন যে আরব দেশে যেসব বাড়িতে কাজের মানুষ নাই, ওইসব বাড়িতে তো মনে করেন আপনি মানে ফ্রিজটা খুললে আপনার ঘৃণা লাগবে, এত অপরিষ্কার ওরা, ঠিক আছে, আর ঘর বাড়ির অবস্থা তো খুবই অপরিষ্কার বিধ্বস্ত অবস্থা থাকে। আর যেসব বাড়িতে কাজের মানুষ থাকে তারা হয়তো বা একটু কাজ করে পরিষ্কার করে রাখে, কিন্তু আসলেও এসব দেশের মানুষ খুবই অলস, খুবই মানে অপরিষ্কার। তো আগে যদিও ওদের প্রতি আমি অনেক রাগ অভিমান করতাম, কিন্তু এখন আর করি না, কেননা আমি এখন একটা জিনিসই ভাবি যে আমার ম্যাডাম কখনো আমাকে কাজের জন্য কোনো প্রেশার দেয় না, যে একটা কাজ করতেছি আইসা তাড়াহুড়া করতেছে যে সুরা সুরা। কিছু কিছু ম্যাডামরা আছে যে মানে ঘাড়ের উপরে আইসা দেখতেছে একটা কাজ করে, তারপর ঘাড়ের উপরে এসে বলে যে সুরা সুরা, মানে সুরা সুরা মানে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, এরকম করে। কিন্তু আমার ম্যাডাম জীবনও, এতদিন ধরে এই বাসায় আসছি, জীবনও বলে নাই। হ্যাঁ, একদিন বলছিল। কোন দিন? যখন আমার ম্যাডামের ছোট বাচ্চাটা হয়েছে, তখন আমি আমার ম্যাডামের ঘর গুছাইতেছিলাম, বাচ্চাটা কান্না করতেছিল, ম্যাডামে হচ্ছে মানে ওকে বুকের দুধ খাওয়াবে, তখন হচ্ছে ওই আমার ম্যাডাম আমাকে বলতেছিল যে ডাক দিয়ে যে একটু তাড়াতাড়ি কর, ও কান্না করতেছে, ওরে নিয়ে রুমে গিয়ে ম্যাডামে খাওয়াবে এই জন্য, মানে তো তখন আমি খুব তাড়াতাড়ি করছি। এই একটা দিনই সে আমাকে বলছিল, তাছাড়া এই 10 বছরে কখন আমার ম্যাডাম বলে নাই যে তাড়াতাড়ি কর, আমি আমার মন মতো কাজ করি। তারপরে এই তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই দিছি, দেখেন এটাতে ডিম ভাজি শুধু। তো এখানে আমি এই যে শর্মাগুলো দেখেন এক এক করে দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে না? তো এইভাবে আমি সবগুলাকেই ফ্রাই করে নিব, এতে করে শর্মাটাতে এত ক্রিস্পি হয়, এত মজা লাগে, সত্যি কথা অনেক ক্রিস্পি হয় এটা খাইতে। তো এইভাবে আমি প্রত্যেকটাই দুইটা দুইটা করে আমি এখানে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে বাকি আরও কাজ আছে, কাজের শেষ নাই বুঝছেন, একটার পর একটা আছে, আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। যারা বাসায় এইভাবে শর্মা বানায় খেতে চান, যে রেস্টুরেন্টের মতো বানায় খাবেন, তারা এইভাবে খেতে পারেন। আবার মুরগি চিকেন, মানে চিকেনের ইগুলো মাংস, কি বলতেছি, চিকেনের মাংসগুলো, চিকেনগুলো সরি, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আমার কথা। মুরগির মাংসগুলো আপনারা ছোট ছোট করে কেটেও ভুনা করে তারপরে শর্মা বানাতে পারেন। আমি তো এটা ফ্রাই করে নিছি, আপনারা ওইভাবে ভুনা করেও বানাতে পারবেন, শুকনা শুকনা করে। তো ওইভাবে করা যায়, যার যেভাবে মানে খেতে ইচ্ছে করে সে সেভাবেই করতে পারে। আমি এইভাবেই করে থাকি, তো এইভাবে আমি করলাম, তো আমার কাছে এইভাবেই ভালো লাগে। তারপরে তো আমি খুব তাড়াতাড়ি করে তো চুলার সাথে, আমি কিন্তু এটা বাটার দিয়ে ভাজতেছি, বাটার অয়েল, তো এটা দিয়ে ভাজতেছি। আমার বাসায় কিন্তু সয়াবিন তেল এখন খায় না, শুধু খাওয়া হয় ভাজা পোড়া কোনো জিনিস করলে, তাছাড়া রান্নাবান্নার কাজে আমরা বাটার অয়েল ব্যবহার করি। এতে করে ভালো, হচ্ছে বাটার অয়েল স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা। কিন্তু সয়াবিন তেল অনেক ক্ষতি স্বাস্থ্যের জন্য। ম্যাডামে আরও অনেক দিন আগের থেকে সয়াবিন তেল খাওয়া বাদ দিয়ে দিছে, শুধু ভাজা পোড়া করলে ব্যবহার করি, তাছাড়া না। তো এই তো আমি এক এক করে সবগুলা ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আবার এবার র্যাপিং করব, কেননা খাওয়া দাওয়ার এখন অনেক দেরি। এই মাগরিবের নামাজ পড়ে আমার ম্যাডামে কি করে, ম্যাডামের ছোট বাচ্চাটাকে ইয়া করে, ওকে আগে খাওয়াইয়া ঘুম পাড়ায় তারপরে ওরা খাওয়া দাওয়া করে। এই তো আমার সব ভাজা হয়ে গেছে দেখেন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারগুলো। তারপরে এই তো আমি একটা কাগজ নিলাম, কাগজের মধ্যে তারপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিলাম, নেওয়ার পরে এই তো এইভাবে আমি মানে র্যাপিং করতেছি, এতে করে হচ্ছে এটা মানে
নরম থাকবে, মানে ঠান্ডা হবে না, শক্ত হবে না। এটাই র্যাপিং করতেছি। ম্যাডামের হাজব্যান্ডের 2টা আর আমার 2টা, এগুলা হচ্ছে আমি অ্যালুমিনিয়াম দিয়ে র্যাপিং করব। আর ম্যাডামের যে মেয়েদের জন্য, ফয়সালের জন্য, ওগুলা অ্যালুমিনিয়াম পেঁচাবো না, ওগুলা শুধু এই যে এই সাদা কাগজ দিয়ে এইভাবে পেঁচাবো। কেননা এত অ্যালুমিনিয়াম ওয়েস্ট করলে অনেকগুলো লাগবে, শুধু শুধু এত অ্যালুমিনিয়াম ওয়েস্ট করা, ফালানো উচিত হবে না, মায়া লাগে সত্যি কথা। আমি এই বাসায় কাজ করি, মানে আমি এই জিনিসটা ভাবি না যে ওরা কিনছে আমার কি, আমি আমার ইচ্ছা মতো খরচ করব, করব, আমি এটা ভাবি না। আমার কাছে মায়া লাগে যে প্রয়োজনের চাইতে একটা জিনিস বেশি ব্যবহার করা, এই জিনিসটা আমার কাছে অনেক মায়া লাগে। তো আমি ওই রকমভাবে কাজ করি। একটা জিনিস আমি অনেকই করে কাজ করি যাতে করে ওই জিনিসটা খুব তাড়াতাড়ি শেষ না হয়ে যায়, এরকমভাবে কাজ করি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ আমার জীবনে যে যতটুকু রেখেছে, যতটুকু করতেছে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।